Welcome students, welcome to another video lecture of an online class of Bionest Learning. আমরা ক্লাস 12 এর চ্যাপ্টারগুলো পড়া শুরু করেছি। তার মধ্যে অলরেডি আমরা রিপ্রোডাকশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য ক্লাস 12 সিলেবাস is the reproduction. We have already complete the reproduction, the reproductive structure, the reproductive process and different types of reproduction of plants. উদ্ভিদের রিপ্রোডাকশনটা আমরা শেষ করেছি। Now we are start the reproduction of animals. এই reproduction of animals দের মধ্যে according to our syllabus যেটা আছে, that is the reproduction of human being. So chapter 1 এ reproduction of human বা human reproduction system এর যে syllabus, এই syllabus-এ আমাদের মধ্যে কি আছে? Male and female reproductive system, microscopic study of anatomy of testis, that is the male reproductive structure, and the ovary, that is the female reproductive structure, gametogenesis, that means the production of gamete or the formation of gamete, spermatogenesis, that is the production of sperm, and the oogenesis, that is the production of egg, menstrual cycle, fertilization, embryo development up to blastocyte formation. আমাদের blastocyte অবধি পড়তে হবে। implantation, pregnancy and placenta formation, এগুলো সব আমাদের এলিমেন্টারি আইডিয়া পড়তে হবে। lactation, এলিমেন্টারি আইডিয়া পড়তে হবে। এবার যদি আমরা এর একটু ডিটেল সিলেবাস দেখি, ডিটেল সিলেবাসের মধ্যে আমাদের যেটা ফার্স্ট আমরা যেটা শুরু করব, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, দ্যাট ইজ দ্য টেস্টিস অ্যান্ড দ্য ওভারি, যেটা আমাদের অলরেডি বলা আছে, দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ টেস্টিস অ্যান্ড ওভারি। সেখানে আমরা কি দেখব? অর্গানস অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড দেয়ার ফাংশন, ইন্টারনাল স্ট্রাকচার অফ টেস্টিস অ্যান্ড ওভারি টু বি টট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রামস। তাহলে আমাদের ডায়াগ্রামস দিয়ে, ম্যাক্সিমাম ডায়াগ্রামস দিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, ইফ ইউ স্টাডি এনি সিলেবাস অর এনিথিং অফ দ্য বায়োলজিক্যাল সিস্টেম উইথ এ প্রপার ডায়াগ্রাম and the detailed diagram, it would help you to write any type of answer from the syllabus. যদি তুমি কোনো বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো টপিককে যদি তুমি খুব ভালো করে, খুব মন দিয়ে ডায়াগ্রাম, ডিটেলস ডায়াগ্রাম দিয়ে পড়ো, তাহলে যে কোনো জায়গা থেকে, আনইউজুয়াল পার্ট থেকেও যদি তোমার কোয়েশ্চেন আসে, ইট উইল হেল্প ইউ টু আনসার দ্যাট কোয়েশ্চেন। সো উই টট এভরি পার্ট অফ দ্য বায়োলজিক্যাল সায়েন্স উইথ ডায়াগ্রাম। তোমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছো, যেখানে প্ল্যান্টের রিপ্রোডাকশন বলা হয়েছে, সেখানে আমরা ম্যাক্সিমামটাই ডায়াগ্রাম বেসড পড়েছি, যাতে সেই ডায়াগ্রামটা প্র্যাকটিস করলে, অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস দ্য ডায়াগ্রাম মোর অ্যান্ড মোর, উই ক্যান ইজিলি ডেসক্রাইব দ্য পার্টিকুলার ডায়াগ্রাম। আমরা ডায়াগ্রামটাকে ডেসক্রাইব করতে পারবো, ঠিক আছে? এছাড়া আমাদের কি আছে? গ্যামেটোজেনেসিস, অর্থাৎ the formation of the gamete or the process of formation of gamete, that includes the spermatogenesis, include the spermatogenesis and spermiation, oogenesis, hormonal control of gametogenesis, structure of sperm and mature ovum, menstrual cycle, different phases, their hormone action, difference between oestrus and menstrual cycle। এই সাইকেলগুলো আমাদেরকেও কিন্তু ছবি দিয়েই মনে রাখতে হবে। তারপর হচ্ছে মেনার্ক অ্যান্ড মেনোপোজ, ফিজিওকেমিক্যাল ইভেন্টস ডিউরিং ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন, এমব্রায়ো ডেভেলপমেন্ট আপ টু ব্লাস্টোসাইট ফর্মেশন, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডিফারেন্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ হিউম্যান, দ্যাট ইজ দ্য ফর্মেশন অফ হার্ট, লিম্ব, digit, appearance of hair on head, eyelashes, separation of eyelids, external genitalia, organs and first movement of fetus with reference to the time period। এই এতগুলো পার্ট আমাদের মনে রাখতে হবে। বাট ডোন্ট ওয়ারি, all the part should be carefully described to you by using different types of easily available diagrams। যে ডায়াগ্রামসগুলো ইজিলি অ্যাভেলেবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, অ্যান্ড যেগুলো পড়ে তোমরা খুব সহজেই, if you follow the video, if you follow the lecture, you will easily can understand the different parts of this detailed syllabus. It will not very tough or very difficult, but you have to study using the different types of diagrams at the different phases. Okay, now let's start our today's topic, that is human reproductive
system. Now we should start our lecture, or we should start our today's discussion on the human reproductive system, which is the male reproductive structure and spermatogenesis. Now, before we starting the sexual reproduction, we must clear some basic idea and some basic point about this reproduction. And what are those points? One male and one female organism is differentiated by a certain parameter, and that parameter is a factor which distinguishes between the male and the female of any organism or any animal. In case of plants, the female reproductive structure is much more different from male reproductive structure. So in animals also, the male reproductive structure or the male organism and the female reproductive structure, that is the female organism, are totally different. But in case of plant, the male flower and the female flower are externally same. Their color, their aroma, their shape, their size, etc., etc., everything is similar. That is, they are morphologically or externally similar. By seeing only the flower, we are not able to distinguish between which one is the male and which one is female. আমরা শুধুমাত্র ফ্লাওয়ার দেখে মেল আর ফিমেলকে আলাদা করতে পারবো না. Only the structural peculiarity or the structural differences between the male and female reproductive organs are indicating which one is male and which one is female. তার মানে শুধুমাত্র একটা ফ্লাওয়ারের বাইরের মরফোলজিক্যাল ফিচার দেখে আমরা তাকে আলাদা করতে পারবো না. আমরা তাকে আলাদা করতে পারবো কেবলমাত্র তার ইন্টারনাল স্ট্রাকচার অর দ্য স্ট্রাকচার অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস, অর্থাৎ জনন অঙ্গগুলির স্ট্রাকচার দেখে আমরা তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারবো যে হুইচ ওয়ান ইজ মেল অ্যান্ড হুইচ ওয়ান ইজ ফিমেল. সো বাট in case of animal, the male one and the female one are morphologically different in some aspect. The male animal and the female animal are morphologically separate in some aspect. The female animals have some extra organs or some organs which are much more developed, but in case of man or in case of male, the organs are not so proliferated or not so developed. But in case of animal, some organs are developed and it is underdeveloped in case of female one. So morphologically there are some parameters, or morphologically there are some external expressions of the body which clearly distinguish the male and female. তাহলে অ্যানিমালদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে আমি যদি বলি দ্য ম্যামালস, যেহেতু আমাদের উই হ্যাভ টু স্টাডি দ্য হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের মানুষের রিপ্রোডাকশন সিস্টেম পড়তে হবে. সো উই কনসিডারিং দ্য ম্যামালস, আমরা শুধু যদি ম্যামালকে কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে দেয়ার আর সাম ডিফারেন্ট টাইপস অফ এক্সটার্নাল ফরমেশন হুইচ টেক পার্ট ইন মেল অ্যান্ড ফিমেল. মানুষ মানে ম্যামালদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর মধ্যে কিছু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হয়. যেমন in case of female one there presents a mammary gland, but in case of male one the mammary gland is not so developed. In case of external genitalia, the male partner or the male organism have some extra structure which lacks in female one. তাহলে এই যে বিভিন্ন ধরনের পার্থক্য, দিস অল দ্য ফিচার্স আর ইজ এ জেনেটিক্যালি কন্ট্রোল ক্যারেক্টার্স, এগুলো প্রত্যেকেই জেনেটিক্যালি কন্ট্রোল ক্যারেক্টার, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য. তার মানে আমরা বলতে পারি যে দিজ আর দ্য ফ্যাক্টর, এগুলো কতগুলো ফ্যাক্টর, যে ফ্যাক্টর একটা অর্গানিজমের মেল একটা অর্গানিজমের ফিমেলের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে. তাহলে এই ফ্যাক্টরটাকে আমরা বলছি সেক্স. So it is the factor which differentiate male and female. So sex is the factor which actually differentiate the male and female. So the maleness and the femaleness is the expression of this factor. So the factor sex is expressed by the maleness and femaleness. So maleness and femaleness is termed as the sexuality. So the maleness and femaleness is gradually termed as the sexuality. It is the expression of the sex, or it is the clarify the sex. When a baby is born in any type of mammal, when a baby is born, that particular baby is equipped with the
sex organ or sexuality, but they are not able to produce the gametes by their birth. একটা বেবি যখন বর্ন হয়, একটা বাচ্চা যখন জন্মায়, তখন সে কিন্তু সমস্ত রকমের সেক্সুয়াল অর্গানের বা সেক্স অর্গানের একটা কি বলবো, একটা পরিপূর্ণতা নিয়ে জন্মায়, কিন্তু সেই পরিপূর্ণতাটা স্বাভাবিক নয়, বা দ্যাট পার্টিকুলার ডেভেলপমেন্ট ইজ নট এনাফ টু প্রডিউস দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। মেল এবং ফিমেল গ্যামেট প্রোডাকশনের জন্য বা উৎপাদনের জন্য সেই সময়টা উপযুক্ত নয়। সো ফর দ্যাট টাইম বিং, ফর দ্যাট particular condition is called the birth condition, or that is called the child condition. আমাদের যখন একটা গাছ জন্মায়, আমি গাছটাকে জন্মানোর 1 মাস পরেই কিন্তু তার মধ্যে ফুল ফল দেখতে পারি না, ইট উইল টেক সাম টাইম, গাছটা বড় হবে। সেরকমই একটা অ্যানিমাল যখন জন্মাবে, সে অ্যানিমাল জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু সে রিপ্রোডাকশনের জন্য রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভেটেড হবে না। সো ইট ইজ দিস রিপ্রোডাক্টিভ sexuality have to be activated, and for this activation that baby need to be matured. কোনো জিনিস যতক্ষণ না ম্যাচিওর হবে, unless and until it is got matured, it will not take part in any type of reproduction. কোনো ধরনের রিপ্রোডাকশনের মধ্যে হবে না। একটা ছোট্ট গাছ বেরিয়েছে, তুমি কেটে নিয়ে গাছটাকে যদি মাটিতে লাগাও, it will not go for any vegetarian reproduction. That means they are not capable enough, they doesn't have the particular maturation for the reproduction. So for reproduction everybody should be mature. তাহলে এখানে আমরা কি দেখি, all the baby is born with a full set of reproductive organ, these organ are not functioning during at that time. So for that functioning, that baby have to be wait for another 12 years in his life. After the 12 years he or she will be matured for production of gamete. আমরা একটু পরে যখন ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দেখব, মেনস্ট্রুয়াল সাইকেল দেখব, at that time it will be cleared that when an animal or when a human being is mature to production of gamete. Now under this influence and this sexuality development or this activation is the actual active process of hormones. হরমোন এগুলোকে অ্যাকচুয়ালি হরমোন ইজ কন্ট্রোলিং দিস ম্যাচুরেশন ফেজ। হরমোন এই ম্যাচুরেশন ফেজগুলোকে কন্ট্রোল করে, অ্যান্ড দিস হরমোনস আর সিক্রেটেড বাই আইদার ডাইরেক্টলি সিক্রেটেড বাই পিটুইটারি গ্ল্যান্ড, অর দে আর ইনফ্লুয়েন্সড বাই দ্য সাম সিক্রেটেড হরমোন বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তার মানে ডাইরেক্ট পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হতে পারে, অথবা পিটুইটারি গ্ল্যান্ডের থেকে সিক্রেটেড কোনো হরমোন দিয়ে তার এই হরমোনগুলোর সিক্রেশনটা ইনফ্লুয়েন্সড হয়। So under this influence of hormone from the pituitary gland, the organs become active at the time when they are mature, they are active, and that time is called the puberty. The male which we are discussing today is producing the male gamete or the sex cell, and it is called the sperms or spermatozoa. তাহলে মেল থেকে যে সেক্স সেল বা গ্যামেটটা উৎপন্ন হয়, they are called the sperms or spermatozoa. Clear? Okay. Now we should start from the male reproductive structure. The male reproductive structure of human is differentiated into two parts. দুটি ভাগে ভাগ করা যায়। One is called the main part and other one is called the accessory part. In main part, as you see in the picture, the main part is divided into some sub parts. For example, testes, vasa efferentia, epididymis. It is also divided into upper head or caput epididymis, the corpus epididymis or the body, and the cauda epididymis or the tail, vas efferentia and penis. So if we look into the different organs, so they are the testis. So it is the testis, as you can see, the vas efferentia. So vas efferentia is the particular organ which is affected out from the testis. So it is the vas efferentia. Now comes the epididymis. So this part is epididymis.
So this part is epididymis. It is divided into head, the body, and the tail portion. This tail portion, from this tail portion, the vas efferentia, from the tail portion, the vas deferens is originated. The vas deferens is called the sperm tube. So this is the vas deferens. It is called the sperm tube. And after all, the releasing part of the sperm is called the penis. The releasing part of the sperm is called the penis. So the total reproductive structure is virtually divided into 5 parts. One is called testes, one is called vasa efferentia, other one is called epididymis. These three parts are kept in a sac-like structure called scrotum. So testes, epididymis and vasa efferentia is contains within a pouch or within a sac-like structure. একটা পাউচের মতন জায়গায় থাকে. This is called the scrotum. And from this scrotum, a tube-like structure is originated from the lower part of the epididymis. So epididymis is divided into 3 parts: the head, body and the tail. The head is called the caput epididymis, the body is called corpus epididymis, and the tail is called cauda epididymis. Caput, corpus, cauda. So caput is the head, corpus is the body, and the cauda is the tail. And the cauda portion is the area from where the vas deferens is originated. এই কডা বা নিচের যে অংশটা থাকে এপিডিডাইমিস, সেইখান দিয়ে কিন্তু অরিজিনেট করে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স ইউরিনারি ব্লাডারের কে ক্রস করে এসে একটা প্রস্টেট গ্ল্যান্ডের উপর দিয়ে এসে একটা কমন ডাক্টের সঙ্গে মেশে। দিস কমন ডাক্ট ইজ কল্ড দ্য urinogenital duct. So it is called the urinogenital duct. So this is the prostate gland, this is the seminal vesicle. পরে আমরা আস্তে আস্তে ফাংশনগুলো দেখব। অ্যান্ড প্রস্টেট গ্ল্যান্ড এরা যখন ইজেক্টেড আউট, মানে এই ইউরিনোজেনিটাল যে টিউবটা থাকে এখান দিয়ে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন আসে এবং ভাস ডিফারেন্স থেকে এসে এখান দিয়ে স্পার্ম রিলিজ হয়। তাহলে এইখান দিয়ে বোথ স্পার্ম অ্যান্ড ইউরিন আর কমনলি রিলিজ, তো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড urinogenital tube. So this system from the vas deferens, when it is meet at the prostate gland, this part is called urinogenital system. So this urinogenital system is, when enter within the penis, it is called urethra. It is called urethra, and after from the penis they are released outside. So these are the selected in the scrotum. Therefore after that the vasa deferentia, and after that the releasing part, that is the penis. It is divided into gland penis, foreskin, etc., etc. Okay, so this is the 5 part of human reproductive system. Now we will discuss the different parts in detail. Now the first part or the first organ is called testis. So what is the every organ is morphologically, some characters are morphological characters and some are the histological anatomical character. প্রত্যেকটা অর্গানের একটা হিস্টোলজিক্যাল বা অ্যানাটমিক্যাল ক্যারেক্টার আছে, আবার প্রত্যেকটা অর্গানের একটা মরফোলজিক্যাল ক্যারেক্টার আছে। তো টেস্টিস ইজ দ্য মেন পার্ট, টেস্টিস ইজ দ্য মেন অর্গান, যেখান থেকে ফার্স্ট আমরা পরে দেখব এই টেস্টিস থেকে কিন্তু প্রোডাকশন অফ স্পার্ম হয়। যে স্পার্মটা প্রোডাকশন হয়ে গিয়ে এপিডিডাইমিসের হেড দিয়ে রিসিভ হয়, বডি দিয়ে পাস করে টেল দিয়ে বেরিয়ে এটা ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। তাহলে এই পার্টটাকে আমরা বলছি এপিডিডাইম, এই পার্টটাকে আমরা বলছি টেস্টিস। সো টেস্টিস পার্টেরটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ভেরি ডেডিকেটেড অর্গান অফ হিউম্যান বডি, বিকজ ইফ something happen to the testis, the sperm production will be hampered. তাহলে প্রত্যেকটা টেস্টিস হচ্ছে একটা এমন অর্গান যেটা হিউম্যান বডিতে খুব সেন্সিটিভ জায়গা, যে সেন্সিটিভ জায়গাটাতে যদি কোনো রকম হ্যাম্পার হয় ইট উইল বি হার্মফুল ফর প্রোডাকশন অফ স্পার্ম। সো লেটস সি দ্য মরফোলজি অফ টেস্টিস।
সো ইট ইজ এ টু পেয়ার, দুটো টেস্টিস থাকে যারা অলমোস্ট 4.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার হয়, দ্যাট ইজ লেন্থ, ব্রেথ অ্যান্ড দ্য হাইট। এর ওভাল শেপেড হয় এবং টেস্টিস ইজ পিঙ্ক ইন কালার, টেস্টিস পিঙ্ক কালারের হয় এবং ওভাল শেপেড হয়। নেক্সট আমরা যদি পরপর দেখে যাই তাহলে আমরা দেখব পিঙ্ক কালারের হয়। নেক্সট আমরা দেখছি টেস্টিস একটা পাউচের মধ্যে থাকে বা একটা চামড়া ঘেরা অংশের মধ্যে থাকে, একটা মেমব্রেনাস পাউচ। টেস্টিস ইজ সিচুয়েটেড ইন এ মেমব্রেনাস পাউচ। In this pouch they are attached by some muscle or by some tissues. তার মানে এই হচ্ছে একটা পাউচের মতন অংশ, যে পাউচের মধ্যে টেস্টিস কতগুলো টিস্যু দিয়ে এরকমভাবে আটকানো থাকে। They are the tissue by which they are connected with this pouch, and this pouch is called scrotum. This pouch is called scrotum. So testis is always at the outside of the body. Outside body মানে এটা বডির বাইরে না, but it is not the internal structure of the body. This pouch is external part of the body. বডি থেকে বাইরে এটা একটা অংশ হিসেবে থাকে। So why it is extra, কোথায় থাকে? অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমেনের তলায় থাকে। So it is the extra abdominal part. Why? Because বডি টেম্পারেচার যত হবে এর টেম্পারেচারটা সবসময় তার থেকে 2 ডিগ্রি লোয়ার হবে। সেই জন্য যখন শীতকালে আমরা দেখি দ্য স্ক্রোটাম ইজ বিকাম স্কুইজড অ্যান্ড অ্যাটাচড উইথ দ্য বডি টু টেকিং হিট অ্যান্ড মেনটেনিং দ্য টেম্পারেচার। তাহলে আমাদের বডির টেম্পারেচার যদি 37 ডিগ্রি হয় তাহলে ইট উইল লাইজ অ্যারাউন্ড 34 to 35 ডিগ্রি, 34 থেকে 35 ডিগ্রির মধ্যে এটা ভ্যারি করবে, যাই হবে না কেন। সো at the time of winter it will squeezed and attached with the body to maintaining the temperature, and at the summer time it will loosen down from the body to maintaining the temperature. কারণ বডি থেকে কেন লুজিং ডাউন হয়ে থাকে? কারণ আমরা জানি এই সময় বডির টেম্পারেচারটা বেড়ে যায়। সো ইফ at the summer time if it is attached with the body it will get heated and the extra heat will hamper in the production of sperm. Sperm প্রোডাকশনে কিন্তু বিশালভাবে একটা বাধার সৃষ্টি করে, হ্যাম্পার সৃষ্টি করে। দ্যাটস ওয়াই ইট ইজ নট অ্যাটাচড ডাইরেক্টলি উইথ দ্য বডি, ইট ইজ মেয়ার অ্যাটাচড উইথ দ্য বডি বাই সাম টিস্যুজ ওনলি, নাথিং এলস। সো দিস স্ক্রোটাল স্যাক হ্যাভ এ ফ্লুইডিক স্ট্রাকচার। এই স্ক্রোটাল স্যাকের মধ্যে এক্সেপ্ট দ্য টিস্যু দেয়ার আর সাম স্কুইডিক স্ট্রাকচার, দিস ইজ কল্ড হাইড্রোসিল। এই স্ক্রোটামের মধ্যে যার মধ্যে টেস্টিস থাকে, অ্যাকচুয়ালি টেস্টিস ইজ ফ্লোটিং ইন এ লিকুইড মিডিয়াম or testis is a flowing on a liquid portion which is called hydrocele. So it is loosely, testis is loosely attached with the scrotum by some tissue and they are floating within the scrotum by or within a fluid called hydrocele. Hydrocele নামক এক প্রকার লিকুইডের মধ্যে এটা ফ্লোট করে। ওকে, testis is held in the scrotal sac by thick fibrous tissue called spermatic cord. So these tissues are called spermatic cord. So what is the spermatic cord? যদি আমাদের কোশ্চেন আসে what is spermatic cord, না spermatic cord are the tissue which hold the testis within the scrotal sac. স্ক্রোটাল স্যাক বা স্ক্রোটামের মধ্যে টেস্টিসকে যে টিস্যুগুলো আটকে রাখে দ্যাট ইজ কল্ড দ্য স্পারমাটিক কর্ড। দে আর thick fibrous tissue. Why they are thick fibrous tissue? They are loose. Why they are thick fibrous tissue? Because they have the capacity to squeeze and release. তাদের একটা স্কুইজ করা এবং রিলিজ করে দেওয়ার ক্যাপাসিটি থাকবে। If they are not have that capacity, the position of the testes in particular environment will not be controlled. That's why it is fibrous in nature. এবং যেহেতু এরা টেস্টিসকে আটকে রাখে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফাইব্রাস ইন নেচার। ওকে, নাও দিস ক্যাভিটি ইজ উইদিন দ্য অ্যাবডোমিনাল পার্ট। দেয়ার ইজ এ ক্যাভিটি উইদিন দ্য অ্যাবডোমিনাল পার্ট ইজ কল্ড, যেটা কিনা এই স্ক্রোটাল মানে এই স্ক্রোটাম আর অ্যাবডোমেন। সো ইট ইজ দ্য লোয়ার অ্যাবডোমিনাল পার্ট। ফ্রম হিয়ার দ্য উই
study the leg area. So this is the and that is the lower abdomen. So this is the lower abdominal part. The lower abdominal part এর সঙ্গে scrotal. So it is the lower abdominal part. Lower abdominal part. And this is the scrotal sac. So the cavity between the lower abdomen and the scrotal sac is called inguinal canal. It's called the inguinal canal. It's called the inguinal canal. So this is the inguinal canal. So this is the inguinal canal. তাহলে স্কোটাল স্যাক এবং লোয়ার অ্যাবডোমেনের মধ্যে যে ক্যানাল বা যে ছোট গ্যাপ বা ক্যাভিটিতে থাকবে সেটাকে আমরা বলবো ইগনুয়াল ক্যানাল। সো দিস ইজ দ্য ইগনুয়াল ক্যানাল। তাহলে আমরা কি দেখলাম? স্ক্রোটাম দেখলাম। দ্য স্ক্রোটাম ইজ দ্য পাউচ লাইক স্ট্রাকচার হুইচ হোল্ড দ্য টেস্টিস বাই সাম ফাইব্রাস টিস্যু কল স্পার্মাটিক ডাক্ট। The testis is a very dedicated organ and it must maintain the temperature which is 2 degree below from the body temperature. That's why it is positioned at the out part of the body but hold with the body by inguinal canal. It is situated at the lower abdominal area and this fibrous tissue had the capacity to squeeze the scrotum at the winter time and release the scrotum at the summer time. That's why they can absorb or release the heat and maintaining the temperature. Okay, this scrotum is filled with a liquid in which the testis is floating. This liquid is called hydrocele. This liquid is called hydrocele. The muscular portion situated above the testis is called the epididymis. The muscular portion situated above the testis and covered almost length of the testis is called epididymis. It is divided into three part, that is the head portion, that is and the body portion and the tail portion. As I stated earlier, this tail portion is the area from where sperm duct or vas deferens is originated. From the lower part of the epididymis, that is cauda epididymis or the tail of the epididymis, it is the area from where vas deferens or sperm cord is originated. Okay, now starts with the histology of testis. So this is the histology of testis. This is the cross section or longitudinal section of testis showing the different parts. The testis is covered by a visceral layer or peritoneum. পেরিটোনিয়ামের একটা ভিসারাল লেয়ার দিয়ে, ভিসারাল লেয়ার অফ পেরিটোনিয়াম মানে পেরিটোনিয়ামের একটা লেয়ার দিয়ে এটা আউটসাইড দিয়ে কভার থাকে। দিস পেরিটোনিয়াম ইজ কল্ড টিউনিকা ভ্যাজিনালিস। নাও under this tunica vaginalis there is a dense fibers area, একটা fibrous area থাকে, that is called tunica albuginea. So this is the tunica albuginea. তাহলে আমরা কি পেলাম না, most of the testis বা in the most cases the testis is covered by a visceral layer. This visceral layer is originated from peritoneum. So this visceral layer is called tunica vaginalis. এবার এই টিউনিকা ভ্যাজিনালিসের মধ্যে দেয়ার ইজ এ ডেন্স ফাইব্রাস এরিয়া। এই টিউনিকা ভ্যাজিনালিসের মধ্যে একটা fibrous area থাকে। So the tunica vaginalis is having a dense fibrous area which is called tunica albuginea. The tunica albuginea is the middle portion of the testis from where the testis is started. Actually the length of the testis is started from the tunica albuginea. So there is a beak like structure from the tunica vaginalis and the tunica albuginea. This beak like structure is inserted within the gap between the epididymis and the testis. টেস্টিস এবং এপিডিডাইমিসের মাঝখানে যে গ্যাপটা থাকে সেইখানে এই ভিসারাল লেয়ারটা খানিকটা ঢুকে যায়। সো দিস incorporated or invaginated area is the border of tunica vaginalis and tunica albuginea. Okay, next, under this coat there is a loosely connective tissue and the blood vessel. এই কোটের মধ্যে অনেকগুলো
লুজলি কানেকটিভ টিস্যু থাকে এবং কতগুলো ব্লাড ভেসেল থাকে যারা টিউনিকা ভ্যাসকুলোসা তৈরি করে। সো দিস ব্লাড ভেসেল অ্যান্ড কানেকটিভ টিস্যু কন্টেনিং এরিয়া ইজ কল্ড টিউনিকা ভ্যাসকুলোসা। সো দিস আর দ্য চেম্বার্স, দিস অ্যাকচুয়ালি এর পরেই এই টেস্টিসের ফার্স্ট পার্টেই আমরা এরকম কতগুলো টিউনিকা টিউনিকা ভ্যাসকুলোসাটা দেখি, যেটা অ্যাকচুয়ালি ব্লাড ভেসেল এবং কতগুলো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। দিস tunica vasculosa is being separated by some septa. These are called the septum of testis. কতগুলো সেপ্টাম দিয়ে বা কতগুলো প্রস্থপ্রাচীর দিয়ে কতগুলো ক্রস ওয়াল দিয়ে আলাদা করা থাকে। These are called the septum of testis, and by this separation tunica vasculosa is virtually compartmentalized. অর্থাৎ এগুলো কতগুলো ভাগে বা কতগুলো খোপে বা কতগুলো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। Okay, next, this tunica albuginea divides each testis into 200 to 300 lobules or by septum. So this tunica vasculosa, এই টিউনিকা যে অ্যালবুজিনিয়া থাকে, এই টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কি হয় না এই সেপ্টাম অফ টেস্টিসগুলো তৈরি হয়। দিস সেপ্টাম আর অরিজিনেটেড ফ্রম টিউনিকা অ্যালবুজিনিয়া। ওকে, সো টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে এই সেপ্টামগুলো তৈরি হয়। These septum are separated the tunica vasculosa into different compartments. So what is the number of this septum? This septum is divided the testis into 2 to 300 lobules. So these are the lobules. These compartments are the lobules. So tunica vasculosa is compartmentalized by the septum of the testis, which is originated from tunica albuginea. This septum of the testis is divided, tunica vasculosa, into 2 to 300 lobules. 200 to 300 lobules, অর্থাৎ 200 থেকে 300টা কম্পার্টমেন্টে এই সেপ্টাম অফ দ্য টেস্টিস টিউনিকা ভাস্কুলোসাকে ভাগ করে। বেশ, নেক্সট, এই ইচ লবিউলের মধ্যে আমরা 1 থেকে 3টে সেমিনিফেরাস টিবিউল দেখতে পারি। সো ইন ইচ লবিউলস, প্রত্যেকটার মধ্যে যে আমরা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, ইচ কম্পার্টমেন্ট হ্যাভ 1 to 3, দেখো এখানে আমি একটা করে দেখিয়েছি। সো একটাও থাকতে পারে, 3টেও থাকতে পারে, 1 to 3 সেমিনিফেরাস টিবিউলস থাকতে পারে। So these tubules are called the seminiferous tubules. So tunica vasculosa is compartmentalized by septum of testis. Each tunica vasculosa is contain 1 to 3 seminiferous tubules. These seminiferous tubules are tubular in structure and the both end terminating into a short tubule called tuber of recti. So this is the tuber of recti. So they are the tuber of recti. তাহলে প্রত্যেকটা যে সেমিনিফেরাস টিউবুল থাকে এদের যে এন্ড পোর্শন থাকে, যদি একটা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি 3টে থাকে তাহলে 3 এন্ড পোর্শন আর মার্চ টুগেদার ফর্মিং এ টিউবুল কল টিউবুল অফ রেক্টি বা টিউবুলার রেক্টি। ওকে, এই টিউবুলার রেক্টিটা শুরু করে। নাও টিউবুলার রেক্টি কানেক্টস দ্য সেমিনিফেরাস টিউবুল উইথ রেটি টেস্টিস. Reti testis is convoluted labyrinth or cuboidal epithelium. So now this seminiferous tubule or the tubule of recti, so seminiferous tubule are joined together. End portion of the 3 seminiferous tubule were merged together within a tube called tubular recti. So recti or tubular recti, what is recti or tubular recti or tubuli of recti? Tubuli recti is the tubular structure which is formed by the combination of end portion of the seminiferous tubule. Now this seminiferous tubule is connected with reti testis. Okay, now reti testis is the hind portion of the testis. Reti testis is the hind portion of testis. Actually it is a small fragmented part from where the seminiferous tubules is ultimately connected.
দেখো এই জায়গাটা দিস স্ট্রাকচার ইজ ভার্চুয়ালি ভেরি মাচ সিমিলার টু দ্য স্ট্রাকচার অফ নেফ্রন বা কিডনি, তোমরা যেটা পড়ে এসছো। সো দিস কিডনি স্ট্রাকচার ইজ ভেরি মাচ সিমিলার উইথ দ্য টেস্টিস স্ট্রাকচার। ওখানেও আমরা দেখেছিলাম যে যেটা কালেক্টিং টিবিউল ছিল ওগুলো একটা জায়গায় এসে জমছিল, ঠিক এখানেও আমরা দেখেছি seminiferous tubule. Actually this tubular structure is the portion from where the sperms are produced, so sperms have to be released by the from the testes. So the seminiferous tubule, the end portion were joined together forming a tubule of recti, and this tubule of recti is connecting the seminiferous tubule with reti testis. So actually the seminiferous tubule is connected with the reti testis by a tubular structure is called the tubule of recti. তাহলে টিবিউল অফ রেক্টি কি? টিবিউল অফ রেক্টি হচ্ছে এ কম্বিনেশন পোর্শন অফ সেমিনিফেরাস টিবিউলস হুইচ কানেক্টস দ্য সেমিনিফেরাস টিবিউলস উইথ দ্য reti testis. Okay, the reti, what is the reti testis? The reti testis is the hind portion or behind portion of the testis which differentiated into some tubular structure called vasa efferentia. This vasa efferentia is meet with the head portion of the epididymis. তার মানে এই এপিডিডাইমিসের মধ্যে এসে এটা মিশে যাবে। তাহলে এবার যদি আমরা একটুখানি পুরো ব্যাপারটাকে ঝালিয়ে নিই, তাহলে আমরা কি দেখব? টিউনিকা ভ্যাজিনালিস ইজ দ্য থিক পোর্শন from where the tunica albigonia is originated. Now tunica, from the tunica albigonia the septum of testis is originated. Now the testis is a vacuolated structure which is called tunica vasculosa. So tunica vaginalis, it is the visceral layer originated from peritoneum. Okay, now this visceral layer is converted into a dense fibrous layer named as tunica vaginalis. Why it is fibrous we will see in later. Now the total testis is a loose connective blood tissue with the blood vessel together forming the testis. Actually testis is with the loose connective tissue and blood vessel, and this area is called tunica vasculosa. So it is a virtually cavity like structure. It is a cavity like structure with loose connective tissue and different types of or many much more amount of blood vessel. It is called tunica vasculosa. So this is the tunica vasculosa. Now tunica albuginea, from tunica albuginea some septum are formed. From the tunica albuginea some septum are formed which compartmentalize the tunica vasculosa is called septum of testis. তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কতগুলো সেপ্টাম অরিজিনেটেড হয়, যে সেপ্টাম টিউনিকা ভ্যাসকুলোসাকে কতগুলো কম্পার্টমেন্টে বা কুঠুরিতে ভাগ করে ইজ কল্ড দ্য সেপ্টাম অফ টেস্টিস। ওকে, নাও দিস সেপ্টাম অ্যাকচুয়ালি compartmentalized tunica vasculosa into 200 to 300 lobules. 200 to 300 lobules. So these are the lobules. So these are the lobules. These are the lobules. These are the lobules. Okay, এগুলোকে আমরা lobule বলছি। Each lobule have 1 to 3 tubular structure or tube-like structure in which the sperms are formed is called seminiferous tubule. Why seminiferous tubule? Semen forming tubule is called seminiferous tubule. So it is called the seminiferous tubule. Now the end portion of each seminiferous tubule is joined together forming a tube-like structure is called tubular recti or tube of recti or tubule of recti. So I repeat again, আমি আরেকবার বলছি, each seminiferous tubule, the end portion of each seminiferous tubule is joined together forming a tubular structure is called tubule recti or tubular recti. Okay, tubule recti or tubular recti. Now this tubular recti are connecting the seminiferous tubule with the behind portion of the testis called reti testis. Called reti testis. Tubular recti is called the reti testis.
So actually reti testis is the behind portion of testis, is the place or is the area from where the sperms are released within the epididymis. The sperms are released within the epididymis. Okay, now from the reti testis the sperms are come into another tubular structure which is ends in the upper head portion of the epididymis, that is the caput epididymis. আমরা আগেই শুনেছি caput epididymis, corpus epididymis and cauda epididymis, এই তিনটে ভাগ ছিল epididymis, corpus, caput, corpus আর cauda epididymis. আমরা কি বলেছিলাম? cauda epididymis is the area from where vas deferens is originated. তাহলে caput didymis-এর যে হেড পোর্শন, মানে ডিডাইমিসের যে হেড পোর্শন, that is the caput didymis. In caput didymis the reti testis is releasing the sperm by a tubular structure called vas efferentia. Okay, next. Now this is the cross section of the TS of the testis. So in the TS of the testis we first have the seminiferous tubules. So these are the LS of the TS of the seminiferous tubule. Seminiferous tubule গুলো কিরকম দেখতে লাগবে? এক থেকে তিনটে. So these are the three seminiferous tubules. তার মানে আমি উপর দিক থেকে কাটছি. So these three seminiferous tubules are joined together forming a one tubule is called tubular recti. Okay, now so this is the seminiferous tubule. তাহলে each testis contains of 1000 of seminiferous tubule. 1000 of seminiferous tubule মানে 1000টা seminiferous tubule থাকতে পারে. Now the two kind of cells are formed within the seminiferous tubules. Each seminiferous tubule এর মধ্যে দু ধরনের সেল থাকে. One is called spermatogenic cell, that is called the spermatogonia or the germ cell, and second part is the Sertoli cell. So spermatogenic cell or the germ cell is divided into three types according to their maturation. One is called spermatid, one is called spermatocyte, another one is called spermatogonia. So spermatogonia is the basic, then the spermatocyte, and last of the spermatids. Next come the Sertoli cell, and last of them is the spermatozoa. I repeat it again. Okay, so there are actually two type of cell found in the testis or the seminiferous tubule. That is, these two cell, one is called the spermatogenic cell and other one is called the Sertoli cell. Sertoli cell is the supporting cell. Now each germ cell, now so these spermatogonia, spermatocyte, spermatid and spermatozoa, these four cell are consisting the sperm. They are consisting the sperm or spermatozoa. So আমরা এখানে দুটো সেল দেখছি, একটাকে আমরা বলছি germ cell and other one is called the Sertoli cell or the supporting cell. Now this Sertoli cell is actually the nurse cell. It provides nutrition to the development of spermatogenic cell into spermatozoa. তাহলে স্পারমাটোজেনিক সেলের ডিফারেন্সিয়েশন যদি আমরা দেখি, তার আলটিমেট ডিফারেন্সিয়েশন হচ্ছে স্পারমাটোজোয়া, দ্যাট ইজ দ্য স্পার্ম। কিন্তু স্পারমাটোজেনিক সেল হিসেবে বলতে গেলে আমরা স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট অ্যান্ড স্পারমাটিডকে বুঝি। সো দিস থ্রি সেল আর কনস্টিটিউটিং দ্য স্পারমাটোজেনিক সেল, অ্যান্ড দিস ফোর সেলস আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ স্পার্ম ফর্মেশন, অ্যান্ড দ্য Sertoli cell or the nurse cell is providing nutrition to this spermatogenic cell. So there is a two basic type of cell found in the seminiferous tubule, because আমি আগেই বলেছি in these seminiferous tubules sperms will produced. So these are the sperm producing tubule. 1000 of the seminiferous tubules are found in the single lobule. একটা লবিউলের মধ্যে আমরা একটা টেস্টিসের মধ্যে বা একটা টোটাল টেস্টিসের মধ্যে আমরা 1000 এরকম ইয়ে দেখতে পারি, সেমিনিফেরাস টিবিউল দেখতে পারি, অ্যান্ড ইচ লবিউল ইজ কন্টেনিং 1 to 3 সেমিনিফেরাস টিবিউল। এক একটা লবিউলের মধ্যে যদি একটা করে সেমিনিফেরাস টিবিউল থাকে, তাহলে উই মে কনসিডার দ্য টেস্টিস ইজ ডিফারেন্সিয়েটেড বাই সেপ্টা ইন্টু 1000 কম্পার্টমেন্টস।
যদি একটা করে থাকে তাহলে ইচ টেস্টিসের লবিউলের মধ্যে যদি একটা করে সেমিনিফেরাস টিবিউল থাকে তাহলে টোটাল টেস্টিস ইজ কম্পার্টমেন্টালাইজড ইন্টু 1000 পার্ট, 1000টা কম্পার্টমেন্টে ভাগ হবে বাই দ্য সেপ্টাম ফর্মিং ফ্রম দ্য টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে যে সেপ্টামগুলো তৈরি হয়েছিল, যেটাকে আমরা কি বলেছিলাম, সেপ্টাম অফ টেস্টিস বলেছিলাম। ওকে, নাও this seminiferous tubule is having two type of cell. One is called spermatogenic cell or the germ cell, from a sperm will be formed or it is metamorphosed into sperm, and other one is supporting cell or the Sertoli cell. Actually it is a nurse cell. It provides nutrition for the development of spermatozoa or sperm. Now each spermatozoa is developed from spermatogenic cell or germ cell by taking nutrition from the nurse cell, and this process is called spermatogenesis. So this process is called spermatogenesis. So spermatogenesis is the process by which spermatogenic cell is forming the spermatozoa by taking nutrition from the nurse cell. Now between the seminiferous tubules, অর্থাৎ if I consider the presence of 3 seminiferous tubule in a lobule, তাহলে 3টে যদি seminiferous tubule থাকে একটা লবিউলের মধ্যে, তাহলে we have some polygonal shaped cell present within them. এই প্রত্যেকটা সেলের মধ্যে আমরা কিছু পলিগোনাল সেল দেখতে পাই, যে সেলগুলোর মধ্যে থেকে অ্যাকচুয়ালি হরমোন রিলিজড হয়, These cells are called the Leydig cell. And also the blood vessels are also present. So these Leydig cells are actually the interstitial cell. So these cells are the interstitial cell. Interstitial cell মানে যে সেলটা টেস্টিসের মধ্যে অলরেডি রয়েছে, so it is called the interstitial cell. Okay, so interstitial cell or the Leydig cell, it is the polygonal in shape, and from this polygonal shape a typical male hormone is secreted called the testosterone. Now one thing is very important which I forgot to tell you, that each seminiferous tubule is a bilayer structure. এই দেখো একটা one layer, দুটো layer. The first layer is the external layer, or this is called the seminiferous tubular layer, and the second layer, that is the innermost layer, is called the germinal epithelial cell. So it is a particular epithelial cell. Okay, so it is the particular epithelial cell, এবং আমরা জানি যে epithelial cell is the dividing cell. epithelial cell dividing cell হয়। তাহলে আমরা কি জানলাম, আমরা একবার কুইক যদি চট করে একবার আমরা রিক্যাপ করি, যে each lobule consisting of 1 to 3 seminiferous tubule, and in a testis we found 1000 of seminiferous tubules. Each seminiferous tubule is covered by a 2 layer. One is called external layer or external membrane, and other one is called the inner part or the inner membrane. From this inner membrane the spermatogenic cell or the germ cells are produced, so they are called the germinal epithelial cell. So the characteristic feature of inner seminiferous tubular membrane is the epithelial tissue. So it is a epithelial tissue. Now each seminiferous tubule is provided with 2 types of cell. One is called spermatogenic cell or germ cell, and other one is called the Sertoli cell or the supporting cell. So the Sertoli cell is providing nutrition to the spermatogenic cell, and the spermatogenic cell are by the different division from spermatogenic for spermatocyte and then spermatid, then they are forming the spermatozoa or the sperms by taking nutrition from the Sertoli cell. So if there is a presence of 3 seminiferous tubules in a testicular lobule, testisের লবিউলের মধ্যে যদি 3টে এরকম seminiferous tubule থাকে, so there present some polygonal shaped cell in between them. This polygonal shaped cell is called the Leydig cell or interstitial cell. এই পলিগোনাল শেপেড সেলগুলোকে আমরা লিডিক সেল বা ইন্টারস্টেশনাল সেল বলি। দিস সেলস আর সিক্রেটারি ইন নেচার, সো দে আর দ্য সিক্রেটারি সেল, দে সিক্রেট দ্য মেল হরমোন কল্ড টেস্টোস্টেরন, সো দে আর টেস্টোস্টেরন সিক্রেটিং সেলস। ওকে, নেক্সট। নাও
The second part is the ভাষা ইফারেন্সিয়া. So this is the picture of ভাষা ইফারেন্সিয়া. তোমরা দেখতে পাচ্ছ এটা ভাষা ইফারেন্সিয়া. So the ভাষা ইফারেন্সিয়া এটা কি? It is the ductuli of efferentus. একে আমরা ইফারেন্স অফ ডাকটুলি অফ ইফারেন্স বলি বা ভাষা ইফারেন্সিয়া বলি. এবং তোমরা দেখতে পাচ্ছ আমি যদি পরপর তোমাদের বলে যাই. নাও দিস ভাষা ইফারেন্সিয়া, ফ্রম হোয়ার দিস ভাষা ইফারেন্সিয়া ইজ অরিজিনেটেড, এই ভাষা ইফারেন্সিয়াটা কোথা থেকে অরিজিনেট হবে না, ইট ইজ দ্য আপার পোর্শন অফ রেটি টেস্টিস. ভাষা ইফারেন্সিয়া ইজ দ্য টিবিউলার স্ট্রাকচার হুইচ ইজ situated at the upper portion of reti testis, that the above portion of reti testis, and it is ends in the upper head portion of epididymis, that is the caput epididymis. তার মানে আমরা যদি একবার ঝট করে আবার রিপিট করি, seminiferous tubule, 3 seminiferous tubules or more than 1 seminiferous tubule, the end portion of the seminiferous tubule were joined together forming tubule of recti, forming the tubule of recti. Now this tubule of recti is ends in the behind portion or the hind portion of the testis called reti testis or the rear testis. So the tubule of recti is actually the connector between the reti testis and the seminiferous tubule. And as we see earlier slide, the seminiferous tubule is the area in which or from which or the from where the sperms or spermatozoids are formed. So now the spermatozoids are released from the seminiferous tubule to the reti testis. But the tubular structure, the duct which carries the sperm from the testis to the penis is called the vas deferens. So vas deferens is called the sperm duct, but it is situated at the hind portion or below portion or tail portion of the epididymis. But the reti testis where the sperms are released have to be released the sperm at the above portion of the এপিডিডাইমিস. তাহলে এপিডিডাইমিসের ওপরের দিকে বা এপিডিডাইমিসের ওপরের পোর্শন, মানে কোনো একটা জায়গাতে তো গিয়ে এপিডিডাইমিসের স্পামটাকে রিলিজ করতে হবে. তাহলে এপিডিডাইমিসের স্পামটা কোথায় রিলিজ করবো? স্পামটার মধ্যে যদি একটা স্পিড না থাকে তাহলে ইট উইল নট বি এবল টু গেটিং ডাউন অ্যান্ড দেন গেটিং আপ ইন দ্য ভাস ডিফারেন্স. এই ভাস ডিফারেন্সের মধ্যে নেমে আবার উপরে উঠতে পারবে না. তাহলে পরে আমাকে এটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে একটা ন্যাচারাল ফ্লো নিচের দিকে আসে. বাট বিকজ দেয়ার ইজ নো পাম্পিং অর্গানিজম, এখানে তো কোনো পাম্প নেই, এখানে তো কোনো পাম্প নেই. আমরা যখন প্রসেস অফ কপুলেশন দেখব তখন দেখব কপুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য মিল্কিং মেকানিজম ইজ অকার. এই মিল্কিং মেকানিজমের ফলে খানিকটা প্রেশার ক্রিয়েটেড হয়, যার ফলে কিনা এই ভাস ডিফারেন্স দিয়ে স্পামগুলো রিলিজ হয়. তার জন্য স্পামগুলোকে এপিডিডাইমিসে আপার পোর্শনে রিলিজ করতে হবে. এই এপিডিডাইমিসে আপার পোর্শনে রিলিজ করতে গেলে এখানে কতগুলো টিবিউলার স্ট্রাকচার আমরা দেখতে পাই. ইজ কল্ড দ্য ভাসা ইফারেন্সিয়া অর ডাকটুলি ইফারেন্টাস অর ডাকটুলি ইফারেন্টস, ডাকটুলি ইফারেন্টেস. ঠিক আছে, একে আমরা ভাসা ইফারেন্সিয়া বলি. Now this vasa efferentia is release the sperm, or this vasa efferentia is joined or ends in the upper portion of the epididymis called caput epididymis or at the head. Now from the caput epididymis the sperms are now released or come into the body portion of the epididymis, that is called corpus epididymis or the body. And from the corpus epididymis it comes at the tail portion of the epididymis called cauda epididymis. So cauda epididymis is the end portion of the epididymis from where the sperms are released into vas deferens. Sperms are released into vas deferens. So actually we may also tell that vas deferens is originated from the cauda epididymis. Okay, so this is the vas efferens and the vas deferens. So what is the difference between vasa efferentia and the vas deferens? Vasa efferentia carries the sperm from the reti testis to the upper apical portion or the head portion of epididymis, and vas deferens carries the sperm from the epididymis to the urethra or the urinogenital duct,
and after that from urethra it will release through the penis. তাহলে ভাসা ইফারেন্সিয়া রেটিটেস্টিস থেকে স্পামকে রিলিজ করে এপিডিডাইমিসে, আর ভাস ডিফারেন্স এপিডিডাইমিসের থেকে স্পামকে রিলিজ করে ইউরেনোজেনিটাল ডাক্টে, যেটা পরে ইউরেথ্রার থ্রু দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওকে, নেক্সট ইজ এপিডিডাইমিস। আমরা ভাষা ইফারেন্সিয়া দেখে নিয়েছি, নেক্সট ইজ এপিডিডাইমিস। নাও এপিডিডাইমিস, দিস ইজ দ্য এপিডিডাইমিস। এটা আমরা অলরেডি আগে একবার পড়ে ফেলেছি যে এপিডিডাইমিস, আমি বারবার করে বলছি এটা কটা পার্টে ভাগ হয়, কী হয় ইত্যাদি ইত্যাদি আমি বারবার করে বলছি, তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখো, নাও এপিডিডাইমিস ইটস 6 meter long. Epididymis is 6 meter, so the length is 6 meter. It is a 6 meter long coiled tube. It's a coiled tube found in the lateral side of the each testis. Testisের lateral side এ আমরা এই রকম 6 মিটার লং একটা ফাইব্রাস টিস্যু ওরিয়েন্টেড স্ট্রাকচার দেখতে পাবো, যেটাকে আমরা বলবো এপিডিডাইমিস। এটা তিনটে ভাগে ভাগ থাকে। একটাকে আমরা বলি ওয়াইড রিসিভ এরিয়া অর হেড অফ এপিডিডাইমিস ইজ কল্ড ক্যাপুট এপিডিডাইমিস। তাহলে ক্যাপুট এপিডিডাইমিস অর গ্লোবাস মেজর, এটা কোনটা? দ্য পার্ট হুইচ ইজ রিসিভ দ্য ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়াকে যেটা রিসিভ করে, বা ভাসা ইফারেন্সিয়ার এন্ড পোর্শন যেখানে জয়েন করে বা যেখানে এন্ড পোর্শন হয়, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাপুট এপিডিডাইমিস অর হেড অফ দ্য এপিডিডাইমিস অর গ্লোবাস মেজর। Now come the middle portion of the epididymis, that is the middle portion of the epididymis or the body portion epididymis, from which is carries the sperm at the end portion. এটাকে আমরা বলি কর্পাস এপিডিডাইমিস বা গ্লোবাস মাইনর। এটাকে আমরা বলি গ্লোবাস মাইনর অর বডি। এটাকে আমরা বলি গ্লোবাস মাইনর অর বডি। অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ এই যে গ্লোবাস মাইনর, এখানে স্পাম খুব শর্ট পিরিয়ড অফ টাইমে থাকে, ভীষণ কম সময় এখানে থাকে। তার মানে এপিডিডাইমিস ক্যাপুটে বা গ্লোবাস মেজরে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হয়, গ্লোবাস মাইনর বডি পোর্শন থেকে নিচের দিকে নেমে যায়, যেটাকে আমরা বলি কডা এপিডিডাইমিস বা গ্লোবাস মাইনর টেল। তো দিস ইজ দ্য গ্লোবাস মাইনর টেল। এই কডা এপিডিডাইমিস থেকে একটা ডাক্ট তৈরি হয় বা একটা ডাক্ট রিলিজ হয়, যে ডাক্টটাকে আমরা বলি ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট। এই ভাস ডিফারেন্স দিয়ে আলটিমেটলি স্পার্মটা রিলিজ হয়ে চলে যায় সোজা ইউরেথ্রা বা ইউরেনোজেনিটাল পার্টের দিকে। ওকে, নেক্সট now comes the next part, that is vas deferens. Now vas deferens is the complicated area, এটা একটা কমপ্লিকেটেড পার্ট। vas deferens কে আমরা সেমিনাল ডাক্ট বলি। এখান দিয়ে এটা 30 সেন্টিমিটার লং হয়। এই সেমিনাল ডাক্ট দিয়ে কিন্তু সিমেন বা স্পার্ম প্রোডাকশন হয়, ঠিক আছে। এটা আমরা বলেছিলাম যে লোয়ার অ্যাবডোমেনের সঙ্গে স্ক্রোটামের যে কানেকশনের যে ক্যাভিটিটা থাকে তাকে আমরা বলি ইগনুয়াল ক্যানাল, তাকে আমরা বলি ইগনুয়াল ক্যানাল। নাও দিস ভাস ডিফারেন্স ইজ পাস থ্রু দ্য ইগনুয়াল ক্যানাল, তারপর তারা ইউরিনারি ব্লাডারটাকেও পাস করে, দেন দে আর এন্ডেড ইন এ ইজাকুলেটরি ডাক্ট। একটা ইজাকুলেটরি ডাক্টে এসে তারা মিশে যায়। এই যে ইজাকুলেটরি ডাক্টে এসে তারা মিশে গেল, থ্রু দিস ইজাকুলেটরি ডাক্ট দে আর রিলিজড আউটসাইড। তাহলে ভাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সিয়া, ইট ইজ দ্য স্পার্ম ডাক্ট। তাহলে ইট ইজ অরিজিনেটেড অ্যাট দ্য লোয়ার পোর্শন অফ দ্য এপিডিডাইমিস কল কডা এপিডিডাইমিস। এই কডা এপিডিডাইমিস থেকে রিলিজ হয়ে নাও দে আর আপওয়ার্ড অ্যান্ড কাভারিং অর সারাউন্ডিং দ্য ইগনুয়াল ক্যানাল অ্যান্ড ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারের ঠিক ওপরে, এটা আমি সামনের দিক থেকে তোমাদের দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আই ক্যানট এক্সপ্রেস, বাট দ্য ignual canal is situated at the above portion of the urinary bladder. So this portion of the, actually this portion is ignual canal. So this portion is ignual canal. Okay, মনে রাখবে ওপরের দিকটা ignual canal থাকে। তাহলে এই ignual canal দিয়ে গিয়ে it is meet in the ejaculatory duct. It is meet in a ejaculatory duct, যেটাকে আমরা কমনলি বলতে পারি ইউরেনোজেনিটাল ডাক্ট। এটা একটা ইউরেনোজেনিটাল ডাক্ট বিকজ
এখান থেকে যে ইউরিনারি ডাক্টটা থাকে সেটা ইউরিনারি ব্লাডার থেকে বেরোয়, অ্যান্ড যে ভাস ডিফারেন্স থাকে সেটা এসে ইউরিনারি ব্লাডার একটা কমন জায়গায় এসে মেশে। এই কমন জায়গায় উই ফাউন্ড এ গ্ল্যান্ড কল্ড প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক এই যেখানে এটা মানে মিক্সিং হয়, দ্যাট ইজ ইউরিনারি ব্লাডার অ্যান্ড জেনিটালি ইউরিনারি টিউবুল অর ইউরিনারি ডাক্ট, and the vas deferens is joint in a position which is just below the prostate gland. এটা ওই জয়েন্টটা দেখানোর জন্য নিচে প্রস্টেট গ্ল্যান্ডটা দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রস্টেট গ্ল্যান্ডটা কিন্তু এই পজিশন থেকে একটু নিচের দিকে থাকে। ওকে, নাও দেয়ার আর প্রেজেন্স অফ টু গ্ল্যান্ড হিয়ার, দিস ইজ কল্ড দ্য সেমিনাল ভেসিকল। The seminal vesicle is provide some liquid structure or liquid material to increase the volume of semen. অর্থাৎ সিমেনের ভলিউম ইনক্রিজ করতে গেলে এই সেমিনাল ভেসিকল অ্যান্ড কোপার্স গ্ল্যান্ডের হেল্প লাগে। এই কোপার্স গ্ল্যান্ড যেটা কিনা ইজাকুলেটরি ডাক্টে পেনিসের ঠিক ওপরে থাকে, এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে সিমেন ফর্মিং টিস্যু রিলিজ হয়, যার মধ্যে নিউট্রিশন, সুগার ইত্যাদি ইত্যাদি থাকে। অ্যান্ড আফটার দ্যাট দিস ইজাকুলেটরি ডাক্ট ইজ মিট উইথ দ্য ইউরেথ্রা, অ্যান্ড ফ্রম urethra it is opened at the urinogenital pore which is called the penis, যেখান থেকে এটা বাইরের দিকে বেরিয়ে যায়। ওকে, now comes the last portion, that is the penis. The penis is the portion from where the urine and the semen is released outside the body. So this is the structure of penis. It is the male genital organ. It is erectable copulatory cylindrical organ. It's made up of 3 erectable tissue. So these tissue are helping the penis to erect, and for this portion of this erection is helping the tissue, helping the penis to for the copulation. Now this actually 2 of the 3, actually 3 layers are present in the penis. এই 3টে লেয়ারের মধ্যে 2টো লেয়ার যেটা ইয়েলো ফাইবার দিয়ে থাকে তাকে আমরা বলি কর্পোরা কার্ভিনোসা। কর্পোরা কার্ভিনোসা বা কার্ভিনোসা। সো দিস ইজ দ্য কর্পোরা কার্ভিনোসা। ওকে, অ্যান্ড দ্য নেক্সট পার্ট, এটা 2টো লেয়ারে থাকে, তাহলে 3টে পোস্টেরিয়র পার্টে 3টে লেয়ার থাকে। এই 3টে লেয়ার, সরি, পেনিসের 3টে লেয়ার থাকে। এই 3টে লেয়ারের মধ্যে যেটা পোস্টেরিয়র পার্টে থাকে সেটা ইয়েলো ফাইবার লিগামেন্টেড এরিয়া, সেইটাকে আমরা বলি কর্পোরা কার্সিনোভা। এটা 2টো লেয়ারে থাকে। আর একটা সিঙ্গেল স্পঞ্জি হাইলি ভাস্কুলারাইজড লেয়ার থাকে, দ্যাট ইজ কল্ড কর্পোরাস স্পঞ্জিওসাম। সো দিস ইজ দ্য কর্পোরাস স্পঞ্জিওসাম। তাহলে আমরা 2টো টিস্যু লেয়ার পেলাম পেনিসের মধ্যে। The one tissue layer is called corpora spongiosum, which is spongy tissue and much vascularized tissue. Why it is vascularized? Because for the erection purpose much more energy is needed, much more oxygen is needed. That's why vasculature যদি এখানে ঠিকঠাক না থাকে তাহলে এখানে অক্সিজেন সাপ্লাই হবে না। And the other 2 layer which are posterior in nature that is they are present at the above portion of the penis. It is called the corpora cavernosa. So the corpora cavernosa is yellow fibrous ligaments which actually help in the erection of the penis. Now at the apical part or the lower part of the penis is the gland penis. Is the highly sensitive area which is actually a muscular area. একটি মাংসল অংশ থাকে যেটাকে আমরা গ্ল্যান্ড পেনিস বলি। That gland penis is covered by the skin which is called the prepuce or foreskin. Prepuce or foreskin. এই foreskin দিয়ে এটা আটকানো থাকে, ঠিক আছে? কোনটা? গ্ল্যান্ড পেনিসটা। তাহলে 3টে পার্ট থাকে এবং ঠিক এই গ্ল্যান্ড পেনিসের পেছন দিকে পিউবিক বোন থাকে, এই জায়গাটা থাকে পিউবিক বোন। সো দিস ইজ দ্য এরিয়া ফ্রম ওয়ার pubic bone is situated, and the urethra is getting open at the pore is called the urinogenital pore. এই একটা যে পোরে যেটা রিলিজ হয় সেটাকে আমরা বলি urinogenital pore, ঠিক আছে? তাহলে urinogenital pore দিয়ে ইউরিন
এবং স্পার্ম দুটো রিলিজ হয়। তাহলে আবার একবার বলি, পেনিস is a elongated structure, it is a erectable copulatory cylindrical organ, it is the main male genitalia. Okay, now it is actually having two tissue arranged in posterior and anterior portion. In the posterior portion there are yellow fibrous tissue present, is called the corpora cavernosa, and the anterior portion a spongy much vasculated tissue is present, is called corpora spongiosum. The tip of the penis is a muscular area or structure which is called gland penis. The gland penis is covered by the membrane, is called prepuce or foreskin. Okay, next, now comes the different accessory sex gland of the males. আমরা বলেছিলাম যে সেক্স অর্গানসকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে আমরা বলেছিলাম মেন পার্ট, আরেকটাকে আমরা বলেছি অ্যাক্সেসরি পার্ট। এই অ্যাক্সেসরি গ্ল্যান্ডের মধ্যে যেটা ফার্স্ট আমাদের কাছে আসে, দ্যাট ইজ দ্য সেমিনাল ভেসিকল, which is the 4 centimeter long a convoluted glandular structure. তাকে আমরা তারপরে আমরা বলি কোপার্স গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি দ্য কোপার্স গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য পেনিস, হোয়ার দ্য পেনিস এরিয়া ইজ স্টার্টেড. The Koppers gland is situated just above the penis area, or the area from where urethra is originated. So the Koppers gland is the gland which is secrete some lubricants which are easily to react the penis during the copulation or reproduction. So Koppers gland is present just above the urethra, or the area from where the urethra is started. And the third one is the prostate gland. The prostate gland is situated at the proximal part of the urethra. Proximal part means তলার দিকের পার্টে থাকে, যেটা অ্যাকচুয়ালি কার উপরে থাকে না, ইট ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য জাংশন পয়েন্ট অফ ভাস ইফারেন্সিয়া or ejaculatory duct and with the urinary duct. Urinary duct আর ভাস ডিফারেন্সিয়া বা ইজাকুলেটরি ডাক্টের যে জাংশন পয়েন্ট থাকে, এই জাংশন পয়েন্টে ওপরটায় অর্থাৎ কিনা যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের প্রক্সিমাল এন্ড, সেইখানে একটা গ্ল্যান্ড থাকে, ইটস কল্ড দ্য প্রস্টেট গ্ল্যান্ড। ইফ দ্য প্রস্টেট গ্ল্যান্ড ইজ ইনক্রিজড, যেটাকে আমরা প্রস্টেট ডিজিজ বলি, তাহলে পরে ইউরিন অ্যান্ড স্পার্ম এই দুটো রিলিজ কিন্তু আটকে যাবে। Okay, so this is the accessory glands of male.